আসসালামু আলাইকুম। রাতের সংবাদে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন দিনের গুরুত্বপূর্ণ খবর দেশ ও আন্তর্জাতিক থেকে। আপনাদের সাথে আছি আমি মেহজাবিন মাহমুদ মারিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ। ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার। কোটা বাতিলসহ মেডিকেলের ফলাফল আবার প্রকাশের দাবিতে সমাবেশ, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি। দল পুনর্গঠনের পর রাষ্ট্রকেও পুনর্গঠন করা হবে বললেন তারেক রহমান। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হাসপাতালে। মানবিক সাহায্যের ৬৩০টিরও বেশি ট্রাক গাজায় ঢুকেছে জাতিসংঘ। অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ৩টি সংস্থার জন্য নতুন পোশাক নির্বাচন করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের পোশাক হবে লোহার রঙের, র্যাবের পোশাক হবে জলপাই রঙের, আর আনসারের পোশাক হবে সোনালি গমের রঙের। তিনি আরও উল্লেখ করেন, পোশাকের পরিবর্তনের পাশাপাশি সদস্যদের মানসিকতা ও পেশাদারিত্বের উন্নয়নও জরুরি। এ সময় অন্যদের মধ্যে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী উপস্থিত ছিলেন। সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সাভারে এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি এ সময় বলেন, এই কমিশন রংবিহীন, চেহারাহীন। জনগণের প্রত্যাশা পূরণ করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে কাজ করে যাচ্ছে। এ সময় নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের পূর্ববর্তী উপদেষ্টা এএফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তারপর থেকে এই পদটি শূন্য ছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এই দায়িত্ব দিয়েছেন। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে একথা বলা হয়েছে। আজ ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিল এবং ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা উল্লেখ করেন, মুক্তিযোদ্ধা কোটায় ৪০ বা ৪১ নম্বর পেয়ে অনেকেই ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন, যেখানে সাধারণ মেধায় ৭৩ বা তার বেশি নম্বর পেয়েও অনেকে সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। শিক্ষার্থীরা অবিলম্বে কোটা পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে ফলাফল পুনঃপ্রকাশের দাবি জানান এবং এই বিষয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেন। তারা আরও জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল পুনর্গঠনের পর রাষ্ট্রকেও পুনর্গঠন করা হবে। তিনি উল্লেখ করেন, ৩১ দফা কার্যকর করতে মেধাবী, সৎ ও আদর্শবান মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে। তারেক রহমান আরও বলেন, দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করতে হবে। তিনি আরও বলেন, স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন কাজ করার পালা। দেশকে পুনর্গঠন করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করে সেই প্রস্তুতি নিতে হবে। তারেক রহমানের মতে, দল পুনর্গঠন করতে না পারলে দেশ পুনর্গঠন সম্ভব নয়। আজ দুপুর ১টায় গুলশান ২ এর জাতিসংঘ ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছে। বৈঠকে জামায়াতের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, নায়েবে আমির ও সাবেক এমপি সাইফুল আলম খান, নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি। বৈঠকে জাতিসংঘের প্রতিনিধিদল জানতে চেয়েছে, জামায়াতে ইসলামী আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চায়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, যা দলীয় মূলনীতির অংশ।
তবে নির্বাচনের আগে মৌলিক কিছু সংস্কার প্রয়োজন, যেমন নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি এবং সংবিধানের কিছু মৌলিক পরিবর্তন। তারা আরও উল্লেখ করেছে নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। এছাড়া নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের প্রস্তাব দিয়েছে জামায়াত, যেখানে জাতিসংঘ টেকনিক্যাল ও ফান্ডিং সহায়তা প্রদান করতে পারে। বৈঠক শেষে ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, আমরা যেকোনো আন্তর্জাতিক সংস্থাকে স্বাগত জানাই, অবশ্যই তা সহযোগিতার জন্য, হস্তক্ষেপের জন্য নয়। গিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। জানা যায়, সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বুকের বাম পাশে ব্যথা অনুভব করেন। পরবর্তীতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। উল্লেখ্য, দীর্ঘ 17 বছর কারাভোগের পর গত বৃহস্পতিবার তিনি মুক্তি পান। বর্তমানে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তার দ্রুত সুস্থতা কামনা করছি। আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগে অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। ওয়াশিংটনে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন সমর্থকদের এক সমাবেশে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করবেন। তিনি আরও উল্লেখ করেন, আমরা আমাদের সীমান্তে আক্রমণ বন্ধ করব। ট্রাম্প আরও প্রতিশ্রুতি দেন, তার প্রশাসন ঐতিহাসিক গতি ও শক্তি দিয়ে কাজ করবে এবং দেশের প্রতিটি সংকট সমাধান করবে। তিনি বলেন, আগামীকাল দুপুরে আমেরিকার পতনের 4 বছরের পর্দা নামবে এবং আমরা আমেরিকার শক্তি ও সমৃদ্ধির একটি নতুন দিন শুরু করব। এছাড়াও তিনি ঘোষণা করেন যে দায়িত্ব গ্রহণের পরপরই অবৈধ অভিবাসীদের আটক এবং নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু হবে। এই কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের মাধ্যমে ট্রাম্প প্রশাসন দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর বলে জানিয়েছেন। গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে জাতিসংঘ জানিয়েছে যে সেখানে মানবিক সাহায্যের জন্য 630টিরও বেশি ট্রাক প্রবেশ করেছে। এই সাহায্যগুলো গাজায় বসবাসরত বিপুল সংখ্যক ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য, ওষুধ, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে সহায়তা করবে। গাজায় সাম্প্রতিক সময়ে সংঘাত এবং অবরোধের কারণে সেখানকার জনজীবন চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ বারবার সেখানে জরুরি মানবিক সাহায্য পৌঁছানোর আহ্বান জানিয়েছে। এই সাহায্যগুলো গাজার জনগণের তাৎক্ষণিক মানবিক সংকট মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য শান্তি প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন প্রয়োজন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের পর স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধার একটি জটিল ও চ্যালেঞ্জিং কাজ হবে। মহানবী হযরত মুহাম্মদ শাহ কে অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন ইরানের জনপ্রিয় পপ সঙ্গীতশিল্পী আমির হোসেন মাকসুদলু, যিনি তাতালু নামেও পরিচিত। তাতালুর বিরুদ্ধে মহানবী শাহ কে অবমাননা, পতিতাবৃত্তি প্রচার, অশ্লীল বিষয়বস্তু প্রকাশ এবং ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রচারণার অভিযোগ আনা হয়। এর আগে ধর্মীয় অবমাননাসহ অন্যান্য অপরাধে তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে প্রসিকিউটরদের আপত্তির পর সুপ্রিম কোর্ট মামলাটি পুনরায় চালু করে এবং এবার মৃত্যুদণ্ড প্রদান করে। খেলাধুলার সংবাদ। ভলফসবুর্গের বিপক্ষে 3-2 গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। এ জয়ে বুন্ডেসলিগায় শীর্ষস্থান আরও মজবুত করল ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। এই নিয়ে লিগে টানা 4 ম্যাচ জিতল বায়ার্ন। ইন্টার মায়ামির জার্সিতে নতুন বছরে প্রথমবার মাঠে নেমেই গোলের দেখা পেলেন লিওনেল মেসি। যদিও পায়নি তার দল। প্রীতি ম্যাচে ক্লাব আমেরিকার বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে মায়ামি। বাংলাদেশের 9 বছর বয়সী রায়ান রশিদ মুগ্ধ অনলাইন দাবা ম্যাচে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করেছেন। মুগ্ধ রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের 3য় শ্রেণীর শিক্ষার্থী এবং বাংলাদেশ অনূর্ধ্ব-10 জুনিয়র চ্যাম্পিয়ন। তিনি অনলাইন দাবা প্ল্যাটফর্ম chess.com-এ এই কৃতিত্ব অর্জন করেন। এই সাফল্য বাংলাদেশের দাবা অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস। তবু বেশ স্বস্তিতেই চলাফেরা করছেন খেটে খাওয়া মানুষেরা। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।